নমস্কার। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। সে বিষয়টি হচ্ছে রিভিউ ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। রিভিউ ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এই বিষয়টি কি, আসলে কি, সেটা সম্পর্কে আগে আমরা বুঝে নেব। তারপরে সেই বিষয়টির রিভিউয়ের সাথে কিভাবে যুক্ত সেই সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের ফোকাস করতে হবে বা আমরা আলোচনা করব যে রিভিউ ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কি। আমরা সাধারণভাবে জানি যে বিহেভিয়ারাল স্টাডিজ বা বিহেভিয়ারাল সায়েন্স এবং এডুকেশনাল স্টাডিজের ক্ষেত্রে বা এডুকেশনাল রিসার্চের ক্ষেত্রে মূলত আমরা তিন রকমের বেসিক্যালি দু রকমের অ্যানালাইসিসের অ্যাপ্রোচ, ডেটা অ্যানালাইসিসের অ্যাপ্রোচ আমরা কিন্তু রিসার্চের ক্ষেত্রে আমরা তার প্রয়োগ বা তার কার্যকারিতা আমরা দেখতে পাই। একটি হচ্ছে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ আর একটি হচ্ছে কোয়ালিটেটিভ অ্যাপ্রোচ। তাহলে কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচ বলতে সাধারণভাবে আমরা বুঝতে পারছি যে সেখানে কতগুলো নিউমেরিক্যাল ডেটাবেস বা নিউমেরিক্যাল ডেটা বা নিউমেরিক্যাল মানে কনসেপ্ট বা স্ট্র্যাটেজির একটা প্রয়োগ রয়েছে। আর কোয়ালিটেটিভ বলতে সাধারণভাবে বলা হচ্ছে যে এরকম কতগুলো লজিক্যাল প্ল্যাটফর্ম বা লজিক্যাল একটা পার্সপেক্টিভস, যে লজিক্যাল পার্সপেক্টিভসে কোনো নিউমেরিক্যাল ডেটাবেস বা নিউমেরিক্যাল ইনফারেন্সের বা কোনো রকমের প্রয়োগ থাকে না। তো সাধারণভাবে আমরা জানি যে নিউমেরিক্যাল ডেটা বা নিউমেরিক্যাল ডেটাবেসের যদি অ্যাপ্রোপ্রিয়েট অ্যানালাইসিস দরকার হয় তাহলে অ্যানালাইসিসের বিভিন্ন রকম কৌশল রয়েছে। সে সমস্ত কৌশলের মধ্যে বেসিক্যালি আমরা বিহেভিয়ারাল সায়েন্স এবং এডুকেশনাল স্টাডিজের ক্ষেত্রে বা এডুকেশনাল রিসার্চের ক্ষেত্রে যে আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিসগুলো করে থাকি সেগুলো বেসিক্যালি হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল, অর্থাৎ বিশেষ স্ট্যাটিস্টিক্যাল টেকনিক বা স্ট্যাটিস্টিক্যাল প্রসেস বা মেকানিজম প্রয়োগ করার মাধ্যমে আমরা এই রিসার্চের বিভিন্ন রকমের ইনফারেন্সগুলোকে টেস্ট করা বা রিসার্চ রিলেটেড বিভিন্ন রকম প্রশ্নগুলোকে জাস্টিফাই করা বা সেই কোশ্চেন্সগুলোর নির্ধারণ করার বা কোশ্চেন্সগুলো উত্তর খোঁজার ক্ষেত্রে আমরা কিন্তু এই বিভিন্ন রকম স্ট্যাটিস্টিক্যাল টেকনিক আমরা ফলো করে থাকি বা অ্যানালাইসিস করে থাকি। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে চর্চা করব যে যদি আমাদের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের অ্যাপ্রোচকে আমাদের স্টাডিতে প্রয়োগ করতে হয় বা চর্চা করতে হয় বা অনুশীলন করতে হয় বা কাজে লাগাতে হয়, সেক্ষেত্রে আমরা কোন স্ট্যাটিস্টিক্যাল টেকনিকটাকে ব্যবহার করব, কিভাবে ব্যবহার করব, কেন ব্যবহার করব, এই বিভিন্ন রকমের প্রশ্নগুলো কিন্তু আমাদের থেকে যায়। কারণ আমাদের থেকে যায় এই কারণে যে কাজ যেখানে করা দরকার সে কাজ যদি সেখানে না হয়, সেখানে যদি অন্য রকমের অপ্রয়োজনীয়, অপ্রাসঙ্গিক, তাৎপর্যহীন কোনো রকমের যদি কাজ করা হয় তাহলে সেই কাজ থেকে যা ফল পাওয়া যাবে সেটা হবে অপ্রাসঙ্গিক, তাৎপর্যপূর্ণহীন এবং একটা বোঝা। তাহলে সেক্ষেত্রে বলা হচ্ছে যে রিসার্চে অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে রিসার্চে যখন আমরা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করব, কোন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস আমাদের কাছে সুইটেবল হবে এইটা আমাদের সবার আগে বিচার করে নিতে হবে, বিচার করা দরকার। কারণ আমাদের যে কাজে যে উদ্দেশ্যে যে টেকনিক প্রয়োগ করা দরকার বা উচিত তার জন্য কতগুলো কন্ডিশনস থাকে যে এই কন্ডিশনসগুলো যদি মিট করে তাহলে আমি এই টেকনিককে মেনটেন করতে পারবো বা ফলো করতে পারবো স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিসের ক্ষেত্রে। যদি এই কন্ডিশনসগুলো মিট না করে তাহলে আমি এই টেকনিকগুলো ফলো করতে পারবো না, বা ফলো করলে সেটা লজিক্যালি বা সায়েন্টিফিক্যালি সঠিক হবে না, সেটা ভুল হবে, হ্যাঁ, সেটা তাৎপর্যপূর্ণ হবে না। তাহলে বলা হচ্ছে যে আমাদেরকে কিন্তু এই কন্ডিশনসগুলো সব ভালোভাবে বুঝে নিতে হয়, ভালোভাবে শিখে নিতে হয়। শুধু ভালোভাবে থিওরিটিক্যালি বুঝলেই হবে না। যে আমি যদি ধরে নিই আজকে যে কোনো দুটো চলকের মধ্যে বা দুটো চলরাশির মধ্যে সম্পর্ক আমি দেখতে চাইছি, তো সম্পর্ক নির্ধারণের অনেক রকমের কৌশল রয়েছে। আমরা জানি পিয়ারসন কোরিলেশন টেকনিক রয়েছে, একই রকমভাবে স্পিয়ারম্যানের র্যাঙ্ক ডিফারেন্স মেথড রয়েছে, হ্যাঁ, একই রকমভাবে আমরা জানি যে পয়েন্ট বাইসিরিয়াল কোরিলেশন রয়েছে, কোরিলেশন একটা টেকনিক, পয়েন্ট বাইসিরিয়াল কোরিলেশনের একটা টেকনিক, কোরিলেশন একটা টেট্রাকোরিক একটা টেকনিক, হ্যাঁ, মাল্টিপল কোরিলেশন এর জায়গাগুলি রয়েছে। তো এবার বিষয়টা হচ্ছে যে রিলেশনশিপ বের করতে গেলে শুধুমাত্র যে একটি টেকনিকের মাধ্যমেই শুধুমাত্র রিলেশনশিপ বের করব এমনটা কিন্তু নয়। এই সম্পর্কে যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় তাহলে সেটা সঠিক হবে না। তাই বলা হচ্ছে যে সঠিক অ্যানালাইসিসটা সঠিক জায়গায় সঠিক উদ্দেশ্যে প্রয়োগ করার জন্য আমাদের কিন্তু সঠিক সিদ্ধান্তের দরকার রয়েছে, এবং সেই সঠিক সিদ্ধান্ত আসবে আমার যে প্রয়োজনীয় বা তাৎপর্যপূর্ণ যে সমস্ত কন্ডিশনসগুলো রয়েছে সেই কন্ডিশনসগুলোকে সম্পর্কে আমাদের একটা যথার্থ দৃষ্টিকোণ বা একটা যথার্থ সিদ্ধান্ত বা একটা যথার্থ মানসিক
একটা ভাবমূর্তি বা একটা বিশেষ ভাবনার জায়গা থেকে আমরা কিন্তু সেটা করতে পারবো। এখানে আমাদেরকে বুঝে নিতে হবে যে প্রত্যেকটা অ্যানালাইসিসের ক্ষেত্রে কন্ডিশন একরকম হয় না। যদি আজকে পয়েন্ট বাই সিরিয়াল কোরিলেশন করতে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কন্ডিশন ডিফারেন্ট। বাই সিরিয়াল কোরিলেশন করতে গেলে তার কন্ডিশনস আলাদা হয়। একই রকমভাবে পার্শিয়াল কোরিলেশন যদি করতে হয় তাহলে তার কন্ডিশনস আলাদা হয়। যে বিভিন্ন আর প্রত্যেকটা কন্ডিশনসের পিছনে কিন্তু কিছু না কিছু অবজেক্টিভ থাকে। এই অবজেক্টিভসের সাথে কন্ডিশনসের কিন্তু একটা কানেক্টিভিটি রয়েছে। তাহলে অবজেক্টিভ আমার কি আছে এবং তার কন্ডিশনস কি আছে সেগুলো কিন্তু আমাদেরকে প্রত্যেকটা থিওরিটিক্যালি জানা যেমন দরকার, পাশাপাশি আমি যে প্রবলেমে আমি সেই অ্যানালাইসিসটা প্রয়োগ করতে চাইছি, অ্যানালাইসিসের টেকনিকটাকে ইমপ্লিমেন্ট করতে চাইছি, অ্যানালাইসিসের কাজটা করতে চাইছি, সেটা কতটা রেলেভেন্ট বা কতটা তাৎপর্যপূর্ণ বা কতটা যুক্তিযুক্ত রয়েছে কিনা সেটা আমার বিচার করা দরকার। তার জন্য আমাকে কিন্তু রিভিউর প্রয়োজন রয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিয়ে বিষয়টিকে বুঝলাম। একই রকমভাবে দেখা যাচ্ছে যে আমাদের যে ভেরিয়েন্স অ্যানালাইসিস, যখন আমরা জানি সাধারণভাবে ভেরিয়েবলগুলো মূলত ভ্যারি করে বিভিন্ন কন্ডিশনস, বিভিন্ন সিচুয়েশনস অনুসারে, বিভিন্ন প্যারাডাইম অনুসারে বা ডোমেইন অনুসারে। ভেরিয়েবলের কি হয়, একটা চেঞ্জেবল একটা মেজারমেন্ট, একটা চেঞ্জেবল একটা নেচার আমাদের সামনে উঠে আসে। এই চেঞ্জেবল নেচার বা চেঞ্জেবল যে মেজারমেন্টের যে জায়গাটা, সেটা কিন্তু অ্যাকচুয়ালি যেটাকে বলা হচ্ছে ভেরিয়েন্স থেকে কিন্তু আসে ডিফারেন্স। ভেরিয়েন্সের সাথে ডিফারেন্সের সম্পর্ক রয়েছে। এবার যদি আমাকে ডিফারেন্স নির্ধারণ করতে হয়, কোন ক্ষেত্রে কি ধরনের ডিফারেন্স কোন টেকনিকের মাধ্যমে নির্ধারণ করা যাবে সেটাও জানা আমার কাছে রয়েছে। অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানালাইসিস অফ কোভেরিয়েন্স, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানালাইসিস অফ কোভেরিয়েন্স, বা যেটাকে বলা হচ্ছে জেড টেস্ট রয়েছে। পাশাপাশি কি রয়েছে আমার যে মাল্টিপল অ্যানালাইসিস অফ কোভেরিয়েন্স বা অর ভেরিয়েন্স, এই বিভিন্ন রকমের টেকনিকগুলি রয়েছে। তাহলে প্রত্যেকটা টেকনিক, স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের শর্তগুলো ভালো করে বুঝতে হবে। প্রথম যেমন এটা দরকার, পাশাপাশি সে শর্তের সাথে আমি আমার যে কাজটি, যে প্রবলেমটার নিরিখে আমি অ্যানালাইসিস করতে চাইছি বা যে ডেটা বা ডেটাবেস আমার কাছে আছে তার ভিত্তিতে অ্যানালাইসিস করতে চাইছি, তার সাথে কিন্তু তার প্রাসঙ্গিকতা বা যৌক্তিকতা বা তার কন্ডিশনাল অ্যাসিমিলেশনস কিন্তু থাকা খুবই দরকার। এই কন্ডিশনাল অ্যাসিমিলেশন আমি কিভাবে করব সে সম্পর্কে আমার সিদ্ধান্তের দরকার রয়েছে, আমার সে সম্পর্কে আমার দিশার দরকার রয়েছে, ডিরেকশনের দরকার রয়েছে। সে সিদ্ধান্ত বা সে ডিরেকশন আমি কোথা থেকে পেতে পারি? সে ডিরেকশন বা সে সিদ্ধান্ত কিন্তু আমি থ্রু অ্যাপ্রোপ্রিয়েট রিভিউর মাধ্যমে পেতে পারি। আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে রিভিউ কেন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস এর অ্যাপ্রোচ ঠিক করার ক্ষেত্রে প্রয়োজন, এইটা সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। তাহলে যাই হোক, প্রথমে আমরা আলোচনা করতে চাইছি যে রিভিউ ফর স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অর অ্যানালাইসিস অ্যাপ্রোচ। এর ক্ষেত্রে বলতে গেলে প্রথমে বলা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাজ পার দ্য আইডেন্টিফাইড প্রবলেমস। অর্থাৎ এখানে বলতে চাওয়া হয়েছে আজকে আমি যে প্রবলেম অ্যাজ এ রিসার্চার অর ইনভেস্টিগেটর আমি যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করেছি, যে প্রবলেমটার আমি সলিউশন পেতে চাই, যে ক্রাইসিসটাকে আমি রিয়ালাইজ করেছি, যে ক্রাইসিসটার সলিউশন আমি পেতে চাই বা সমাজকে বা জগতের সামনে তুলে ধরতে চাই, সেই প্রবলেমের সলিউশন চাওয়ার জন্য সলিউশন বের করার ক্ষেত্রে আমার দেখা গেল আমার কাছে ডেটা হিসেবে রয়েছে স্ট্যাটিস্টিক্যাল ডেটা বা স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস, নিউমেরিক্যাল ডেটা আর নিউমেরিক্যাল ডেটাবেস। এই নিউমেরিক্যাল ডেটা আর নিউমেরিক্যাল ডেটাবেস যখন আমার কাছে ডেটা হিসেবে আসছে, তখন সেই সমস্ত নিউমেরিক্যাল ডেটা বা নিউমেরিক্যাল ডেটাবেসগুলোকে অ্যানালাইসিস করতে হবে। তা সেই নিউমেরিক্যাল ডেটা বা নিউমেরিক্যাল ডেটাবেসকে অ্যানালাইসিস করার জন্য আমাকে যেটা দরকার সেটা হচ্ছে যে আমার কাজের যে উদ্দেশ্য রয়েছে সেই কাজের উদ্দেশ্যের সাথে নিউমেরিক্যাল ডেটাগুলোর কিভাবে আমি ব্যবহার করব বা তার যে ব্যবহারিকতার জায়গাগুলোকে নির্ধারণ করব। অর্থাৎ বলতে হচ্ছে যে আমার যে রিসার্চের যে প্রবলেম, সে প্রবলেমের সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিছু না কিছু যে অবজেক্টিভ জড়িয়ে রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা প্রবলেমের কিছু না কিছু অবজেক্টিভস থাকে, রিসার্চ অবজেক্টিভস থাকে। যে প্রবলেমটাকে আইডেন্টিফাই করা হচ্ছে তার যে কিছু রিসার্চ অবজেক্টিভস থাকে। প্রবলেমের যে বেসিক যে নেচার, সে বেসিক নেচারের সাথে কিন্তু এই যে ডেটা কোয়ান্টিটেটিভ ডেটা বা নিউমেরিক্যাল ডেটাবেসের কিন্তু একটা রেলেভেন্স বা একটা প্রাসঙ্গিকতা আমরা দেখতে পাই। তাহলে এই যে প্রাসঙ্গিকতা যদি আমরা ভালো করে বিচার করতে না পারি, সে প্রাসঙ্গিকতা বিচার করার জন্য আমার কি দরকার? সে প্রাসঙ্গিকতা বিচার করার জন্য আমার যেটা দরকার হচ্ছে যে প্রবলেমটাকে আমি আইডেন্টিফাই করেছি তার থিওরিটিক্যাল সার্কামস্টেন্সেস বা থিওরিটিক্যাল ফেনোমেনা কি রয়েছে এবং সেই থিওরিটিক্যাল ফেনোমেনার সাথে স্ট্যাটিস্টিক্যাল কানেক্টিভিটি কি রয়েছে। অর্থাৎ কোন জায়গাগুলো, সহজ করে বলতে গেলে আমার প্রবলেমের মধ্যে যে দিকগুলো রয়েছে, অ্যানালাইসিসের যে দিকগুলো রয়েছে,
সেই দিকগুলো সুতরাং আমরা যেটা বলছিলাম যে স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস to understand the theoretical background of statistical analysis as per the defined problem, identified problems. তো এই যে আইডেন্টিফাইড প্রবলেমসের যে জায়গাটা, অর্থাৎ যে প্রবলেমটাকে আমি সিলেক্ট করেছি সেই প্রবলেমের সাথে রিলেটেড যে সমস্ত স্ট্যাটিস্টিক্যাল ডেটাবেস রয়েছে বা যে ডেটাগুলো আমি কালেক্ট করেছি, সেই ডেটাগুলোকে আমি যখন অ্যানালাইসিস করতে চাই বা অ্যানালাইসিস করব, তখন কিন্তু আমার রিসার্চের যে অবজেক্টিভ রয়েছে সেই অবজেক্টিভের উপর ভিত্তি করে কিন্তু অ্যানালাইসিসের এরিয়া বা কন্ডিশন সেট করতে হবে। অর্থাৎ আমার যদি রিলেশনশিপ বের করার দরকার হয়, তাহলে সেক্ষেত্রে আমার স্ট্যাটিস্টিক্যাল টেকনিক কী হবে এবং সেই প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যাল টেকনিকের যে বেসিক বা এসেনশিয়াল কন্ডিশনসগুলো বলা আছে, সেই কন্ডিশনসগুলো আমার রিসার্চের যে অবজেক্টিভ সেটার সাথে কতটা মিল করছে, কতটা অ্যাসিমিলেশন হচ্ছে, সেটা লজিক্যালি কতটা অ্যাসিমিলেশন হচ্ছে, থিওরিটিক্যালি কতটা অ্যাসিমিলেটেড হচ্ছে, সেটা কিন্তু আমাদেরকে জানা দরকার, সেটা নির্ধারণ করা খুবই প্রয়োজন। একই রকমভাবে আমি যদি ইনফ্লুয়েন্স দেখতে চাই, ইফেক্টিভনেস দেখতে চাই, কি সে ইনফ্লুয়েন্স যখন দেখতে চাওয়ার ক্ষেত্রে যে শর্ত বলা হয়েছে, কোনো একটা টেকনিক প্রয়োগ করার সময় যে শর্তগুলো বলা হয়েছে, সে শর্তগুলো কি আমার কাজে যে সমস্ত ডেটাবেসগুলো রয়েছে বা অ্যানালাইসিস নিউমেরিক্যাল ডেটাগুলি রয়েছে, সেই ডেটাগুলো অ্যানালাইসিস করার সাথে সেই শর্তগুলো, অর্থাৎ যেটা থিওরিটিক্যাল শর্ত দেওয়া আছে অ্যানালাইসিস করার ক্ষেত্রে, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার ক্ষেত্রে, সেই শর্তের সাথে আমার কাজের কন্ডিশনের শর্তের মধ্যে কোনো রকম মেলবন্ধন বা মিল বা সাদৃশ্য আছে কিনা, সেটা সম্পর্কে আমাকে দেখা দরকার, সেটা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া দরকার। সেই সিদ্ধান্তটা আমি কোথায় পাবো? থ্রু এফেক্টিভ রিভিউয়ের মাধ্যমে কিন্তু সেই সিদ্ধান্তটাতে আমি পৌঁছাতে পারবো। তো প্রথম যে জায়গাটি বলা হয়েছে টু আন্ডারস্ট্যান্ড দ্য থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, পাশাপাশি আমার থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ডটা আমাকে জানা দরকার। স্ট্যাটিস্টিক্স প্রত্যেকটা অ্যানালাইসিসের কিন্তু থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে, প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, মূলত সেটা কিন্তু তার নিজস্ব শর্ত হিসেবে। সে শর্তগুলো সম্পর্কে আমাদের যথাযথ বা যথার্থ ধারণা গঠন করা দরকার। যারা প্রাথমিকভাবে অর্থাৎ যারা বিগিনার ইন রিসার্চ ফিল্ড, সেই রিসার্চ ফিল্ডে যারা প্রাথমিকভাবে কাজ শুরু করছে বা শুরু করতে চায়, তাদেরকে কিন্তু আবশ্যিক রূপে যে জায়গাটা দরকার জানা, সেটা হচ্ছে কি প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার জানা দরকার, সে কন্ডিশনসগুলো সম্পর্কে অ্যাওয়ার হওয়ার জন্য, সে কন্ডিশনস বা শর্তগুলো সম্পর্কে পরিচিত হওয়ার জন্য, আর সেই শর্তগুলোর সাথে কিভাবে নিজের কাজের শর্ত বা নিজের কন্ডিশনসগুলোর মধ্যে অ্যাসিমিলেশন করা যায়, সাদৃশ্য নির্ধারণ করা যায় আইডেন্টিফাইড প্রবলেমের নিরিখে, সে সম্পর্কে সেই স্কিল ডেভেলপ করার প্রয়োজনীয়তা রয়েছে, সেই একটা সিদ্ধান্তে পৌঁছানোর একটা প্রয়োজনীয়তা রয়েছে। সেই আবশ্যিক কাজগুলো করার ক্ষেত্রে যে স্পেসিফিক সিদ্ধান্তের দরকার রয়েছে, স্পেসিফিক ডিরেকশনের দরকার রয়েছে, থ্রু রিভিউ এ রিসার্চার অর ইনভেস্টিগেটর উইল গেট দিস টাইপস অফ ডিরেকশনস। এই ধরনের ডিরেকশনসগুলো মূলত রিভিউয়ের মাধ্যমে কিন্তু রিসার্চার পেয়ে থাকে। এরপরে যেটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ কথাটি বলতে হয়, টু ডিফাইন দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচ অ্যাজ পার দ্য ভেরিয়েবল স্টাডি। আমরা জানি যে এই যে ভেরিয়েবল যে রয়েছে, ভেরিয়েবল কাকে বলবো? সাধারণভাবে একটা গবেষণাতে আমরা ভেরিয়েবল তাকেই বলি যা বিভিন্ন পরিস্থিতি বা বিভিন্ন কন্ডিশনস অনুসারে যার মেজারমেন্টটা ভ্যারি করে, অর্থাৎ যেটা চেঞ্জেবল, যার ভ্যারি করার প্রবণতা রয়েছে, এরকম যে বিষয়গুলো, এরকম যে ইস্যুসগুলো রয়েছে, সেই ইস্যুসগুলোকে সাধারণভাবে ভেরিয়েবল বলা হয়। তো সে ভেরিয়েবলের নেচার অনুসারেও কিন্তু স্ট্যাটিস্টিক্যাল টেকনিক কিন্তু ঠিক হবে। অর্থাৎ আমি যখন আমার কাজের শর্ত ঠিক করব বা আমার অ্যানালাইসিসের শর্ত ঠিক করব বা স্ট্যাটিস্টিক্যাল শর্তের সাথে আমার প্রবলেমের শর্তগুলোকে মিল করতে চাই, তখন কিন্তু আবশ্যিক যে বিষয়টি রয়েছে, সে আমার যে ভেরিয়েবলগুলো রয়েছে, যে ভেরিয়েবলগুলোকে আমি অ্যানালাইসিস করতে চাইছি বা এক্সপ্লোর করতে চাইছি, সে ভেরিয়েবলের যে ফিচার্স বা ভেরিয়েবলের যে কোয়ালিটিসগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা দরকার। এবং পাশাপাশি আমরা যে স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচগুলো সেই ভেরিয়েবলের অ্যানালাইসিসের জন্য বা এক্সপ্লোরেশনের জন্য প্রয়োগ করতে চাইছি, সে প্রয়োগের ক্ষেত্রে সেই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের টেকনিকগুলোকে কিভাবে সুইটেবল করা যাবে, অর্থাৎ কোন টেকনিকটা আমার ভেরিয়েবলকে ডিফাইন করার ক্ষেত্রে সুইটেবল বিবেচিত হবে বা সিগনিফিক্যান্ট বলে বিবেচিত হবে, সে সম্পর্কে আমার সিদ্ধান্তের দরকার রয়েছে, সে সম্পর্কে আমাদের একটা বিশেষ ডিরেকশনের প্রয়োজনীয়তা রয়েছে। সে সিদ্ধান্ত বা সে ডিরেকশনটা কিন্তু বেসিক্যালি আমরা থ্রু রিভিউর মাধ্যমে পেয়ে থাকি। অর্থাৎ স্ট্যাটিস্টিক্যাল অ্যাপ্রোচটাকে ডিফাইন করার জন্য, সেটাকে ডিফাইন করার সময় আমাকে কিন্তু ভেরিয়েবলকে একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিচার করতে হবে, কারণ ভেরিয়েবলের যে শর্ত, ভেরিয়েবলের যে কোয়ালিটিস,
সে কোয়ালিটি বা শর্তের সাথে আমার স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের যে শর্ত বা কোয়ালিটির কিন্তু একটা তাৎপর্যপূর্ণ একটা মেলবন্ধন বা একটা তাৎপর্যপূর্ণ একটা কানেক্টিভিটি থাকা দরকার। এটা কিন্তু আমাদেরকে বুঝে নিতে হবে। এরপরে যেটা বিষয় রয়েছে, টু মেক ডিসিশনস অন সিস্টেমেটিক অ্যানালাইসিস অফ ভেরিয়েবল। এখানে আমাদের কি করতে হবে, রিভিউ কেন করব স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের অ্যাপ্রোচ ঠিক করার সময়? কারণ রিভিউ করার মধ্য দিয়ে আমরা কিন্তু সিদ্ধান্ত নিতে পারবো যে কোনো একটা ভেরিয়েবলের সিস্টেমেটিক অ্যানালাইসিস কীভাবে হবে। সিস্টেমেটিক অ্যানালাইসিস কীভাবে হবে? সিস্টেমেটিক অ্যানালাইসিস ইজ এ টেকনিক্যাল প্রসিডিউরাল মেকানিজম, যেটা হ্যাপাজার্ড নয়, যেটা অর্গানাইজড। কোনো একটা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করার সময় কিন্তু সেটা অর্গানাইজড ওয়েতে করতে হবে। অর্থাৎ প্রত্যেকটা স্ট্যাটিস্টিক্সের বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের কিছু অর্গানাইজিং অ্যাপ্রোচ রয়েছে, অর্গানাইজিং মেকানিজম রয়েছে, অর্গানাইজ করার ক্ষেত্রে কতগুলো প্রিন্সিপালস রয়েছে। সেই প্রিন্সিপালসগুলোকে আমি কিভাবে ফলো করবো, সেই প্রিন্সিপালসগুলোকে কী করে কাজে লাগাবো, সিস্টেমেটিক অ্যানালাইসিসের জায়গাটা কে ক্রিয়েট করার জন্য সে সম্পর্কে আমার ধারণা দরকার রয়েছে, সে সম্পর্কে আমার কনসেপ্টের দরকার রয়েছে। এবং সে ধারণা বা কনসেপ্টগুলো মূলত আমি থ্রু রিভিউয়ের মাধ্যমে পেয়ে থাকবো বা পাবো। তো সেই জন্য বলা হচ্ছে টু মেক জাস্ট সিস্টেমেটিক অ্যানালাইসিস অফ ভেরিয়েবল। কোনো একটা ভেরিয়েবলকে সিস্টেমেটিক অ্যানালাইসিস করার জন্য যে সমস্ত অ্যাকশান টেকেন করতে হবে, যে সমস্ত কাজ করার দরকার রয়েছে, যে সমস্ত অ্যাক্টিভিটি করার দরকার রয়েছে, প্রত্যেকটা অ্যাক্টিভিটির জন্য কিন্তু কিছু না কিছু ডিসিশনের দরকার রয়েছে। সেই ডিসিশনসটা আমাকে প্রোভাইড করবে কি থ্রু রিভিউর মাধ্যমে কিন্তু উই উইল মেক সাম এফেক্টিভ ডিসিশনস। আমি কিন্তু থ্রু রিভিউয়ের মাধ্যমে সেই ডিসিশনসগুলোকে নিতে পারবো। এরপরে কি বলা হয়েছে? এরপরে বলা হয়েছে টু কনসেপচুয়ালাইজ অল স্ট্র্যাটেজি অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। যে স্ট্র্যাটেজিটা হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাকশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং। অ্যাকশন ওরিয়েন্টেড প্রোগ্রামিং মানে কি বলা হচ্ছে, যে আমি কোনো একটা কাজ করতে চাই, ভালো কথা, তাহলে আমি কাজটা কিভাবে করব, আমার কিভাবে ধরন রয়েছে। আচ্ছা, ধরন বিভিন্ন রকম থাকতে পারে, দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ অ্যাপ্রোচেস আর ডিফারেন্ট মেথোডোলজিস। তো বিভিন্ন ধরন রয়েছে। আমি এভাবেও করতে পারি, আমি 2 নম্বরভাবেও করতে পারি, তৃতীয়ভাবে করতে পারি, চতুর্থভাবে করতে পারি। তো আমি কোনভাবে করব? আমি অ্যানালাইসিসটা এই রকমভাবে আমি ডেটাটাকে অর্গানাইজ করে অ্যানালাইসিসের দিকে নিয়ে যাব, নাকি ডেটাটাকে আমি অন্যভাবে অ্যানালাইসিস একটা প্রোগ্রামিংয়ের দিকে নিয়ে যাব। তো কোন প্রোগ্রামিংয়ের অ্যাপ্রোচটা বা কোন সিস্টেমেটিক মেকানিজমের অ্যাপ্রোচটা আমার কাছে তাৎপর্যপূর্ণ বা রিলেভেন্ট হবে, সেটা নিয়েও আমার সিদ্ধান্তের দরকার আছে। সে সিদ্ধান্ত বা ডিরেকশন আমি কোথায় পাবো? থ্রু রিভিউ মাধ্যমে কিন্তু সে সিদ্ধান্ত বা ডিরেকশন পাবো। যে কোনো একটা রিসার্চের, কোনো একটা স্ট্র্যাটেজিক অ্যানালাইসিসকে তার স্ট্র্যাটেজিগুলোকে সিস্টেমেটিক্যালি ইমপ্লিমেন্ট করার জন্য, সেট করার জন্য বা ঠিক করার জন্য আমার যে সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে, সে সিদ্ধান্ত কিন্তু রিভিউর মাধ্যমে পেয়ে থাকি। সেই জন্য বলা হচ্ছে টু কনসেপচুয়ালাইজ দ্য স্ট্র্যাটেজি, যে হুইচ মেকানিজম আর হুইচ টেকনিক্যাল প্রসেস মাস্ট বি এফেক্টিভ। কোন টেকনিক্যাল প্রসেসটা এফেক্টিভ হবে সেটা আমাকে বুঝতে হবে, সেটা সম্পর্কে আমার কনসেপ্ট তৈরি করতে হবে। সেই কনসেপ্টটা তৈরি করতে যদি পারি, তাহলে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসটাকে কিন্তু আমি এফেক্টিভলি রান করাতে পারবো, স্ট্র্যাটেজিক্যালি রান করাতে পারবো। অর্থাৎ আমি স্ট্র্যাটেজি যেমন শুধু ফ্রেমই করতে পারবো না, আমি যেমন সেটাকে ফ্রেম করতে পারবো, পাশাপাশি সেই স্ট্র্যাটেজিগুলোকে কী করে অ্যাকশন টেকনিকের মাধ্যমে রিফ্লেক্ট করতে পারবো, সেইটাও আমি কীভাবে করতে পারবো, তার জন্য কী পরিস্থিতি নির্মাণ করা দরকার, কিভাবে আমাকে অ্যাক্টিভিটিটা অর্গানাইজ করা দরকার ইত্যাদি সম্পর্কিত সমস্ত সিদ্ধান্তগুলি আমি কিন্তু থ্রু রিভিউর মাধ্যমে নিতে পারবো। রিভিউর মাধ্যমে কিন্তু আমি সেই কাজটা আমি করতে পারবো। রিভিউ ছাড়া কিন্তু সেই টেকনিক্যাল কনসেপ্টটা আমি কিন্তু তৈরি করতে পারবো না, কনসেপ্ট আমার মধ্যে আসবে না। সেই জন্য আমি যারা বিগিনার ইন দ্য রিসার্চের ফিল্ডে যারা প্রাথমিক পর্যায়ে রয়েছে, যারা গবেষণা কাজ করতে চায়, তাদের কনসেপ্টটাকে কংক্রিট করার জন্য, তাদের কনসেপচুয়াল জায়গাটিকে আরও এস্টাবলিশড করার জন্য, পাশাপাশি যারা এক্সপার্ট রিসার্চার, যারা রিসার্চ দীর্ঘকাল ধরে করে আসছেন, তাদেরকেও কিন্তু ভেরিয়েবলের সাথে সেই অ্যানালাইসিসের টেকনিকের একটা কানেক্টিভিটি সেট করার জন্য সেক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে, সেটা সম্পর্কে আমার সিদ্ধান্ত গ্রহণ করা দরকার রয়েছে, সে সম্পর্কে আমার অ্যানালাইসিস বা রিভিউর প্রয়োজনীয়তা রয়েছে। এরপরে যে বিষয়টি সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হচ্ছে টু মেক দ্য রেলেভেন্স বিটুইন ইনফারেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাজ পার দ্য কোয়ালিটি কনসার্ন। এরপরে যে বিষয়টির কথা নিয়ে আমরা চর্চা করব সেটা হচ্ছে যে প্রত্যেকটা স্টাডির কিছু না কিছু কি রয়েছে, ইনফারেন্স রয়েছে।
স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা দেখি যে এই স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসকে আমরা দুটো ভাগে ভাগ করে থাকি, একটা ডেসক্রিপটিভ অ্যানালাইসিস আর কিছু ইনফারেন্সিয়াল অ্যানালাইসিস। তো ইনফারেন্সিয়াল অ্যানালাইসিসের মূল উদ্দেশ্য হচ্ছে ইনফারেন্সকে টেস্ট করা। ইনফারেন্স কথাটির অর্থ কি? ইনফারেন্স কথাটির অর্থ হচ্ছে যে কোনো একটা সিচুয়েশান বা কোনো কতগুলো পরিস্থিতিকে ভালোভাবে অবজার্ভ করার মাধ্যমে যখন সেটাকে অনুমান করা হয়, সেই অনুমানগুলোকে যাচাই করা বা সেই অনুমানগুলোকে টেস্ট করার প্রয়োজনীয়তা রয়েছে। সেই অনুমানগুলোকে যাচাই করা বা টেস্ট করার ক্ষেত্রে আমার কিন্তু ইনফারেন্সিয়াল টেকনিকগুলো টেস্ট করার জন্য ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্যাল টেকনিকগুলোর প্রয়োজনীয়তা বা প্রাসঙ্গিকতা আমরা দেখতে পাই। তাহলে এবার বিষয়টি হচ্ছে যে এই যে ইনফারেন্সিয়াল যে অ্যানালাইসিসগুলো রয়েছে, যেগুলো মূলত হাইপোথিসিস বা হাইপোথেটিক্যাল কনসেপ্টগুলোকে টেস্ট করার জন্য দরকার হয়, সেই ইনফারেন্সের জায়গাগুলির সাথে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের একটা যে প্রাসঙ্গিকতা রয়েছে, কানেক্টিভিটি রয়েছে, সেই প্রাসঙ্গিকতা বা রেলেভেন্সের জায়গাটিকে কিন্তু ঠিক করতে হয়। সেটা ঠিক করব কিভাবে? সেটা যাতে ঠিক করতে পারি, ভালোভাবে ঠিক করতে পারে, কোয়ালিটির যে দিকগুলো আছে সেই কোয়ালিটির দিকগুলোকে গুরুত্ব দেওয়ার মাধ্যমে যাতে ঠিক করতে পারি, সেই জন্য আমাকে কিছু অ্যাকশানের জন্য সিদ্ধান্তের দরকার আছে। সেই সিদ্ধান্তের জন্য আমাকে বা নলেজের জন্য আমাকে নির্ভর করতে হবে রিভিউর উপর। অর্থাৎ থ্রু এফেক্টিভ রিভিউ এ রিসার্চার উইল গেট সাম ভ্যালুয়েবল কনসেপ্ট বা ভ্যালুয়েবল নলেজ। সে ভ্যালুয়েবল কনসেপ্ট অফ ভ্যালুয়েবল নলেজ উইল হেল্প টু যেটা কী করবে, সেই ভ্যালুয়েবল নলেজগুলো মূলত ঠিক করতে সাহায্য করবে যে আমার যে ইনফারেন্স রয়েছে আর আমার কাছে যা স্ট্যাটিস্টিক্যাল টেকনিক রয়েছে, ইনফারেন্স রয়েছে আমার কাছে 1 2 3 4 5 10 এরকম অনেকগুলো আমার ইনফারেন্স রয়েছে, আর আমার কাছে অনেকগুলো সেই ইনফারেন্স টেস্ট করার টেকনিক রয়েছে। তাহলে এবার বিষয়টা হচ্ছে কোন টেকনিকের মাধ্যমে কোন ইনফারেন্সটাকে টেস্ট করব, সেটা কতটা হাউ মাচ রিলেভেন্ট। দেখা গেল টেস্ট 1 2 3 4 5 রয়েছে, 5টা টেস্ট দিয়ে আমি 1 নম্বর ইনফারেন্সকে টেস্ট করতে পারি, কিন্তু বিষয়টা হচ্ছে কোন টেস্টটা 1 নম্বর টেস্টের জন্য সুইটেবল হবে, 1 নম্বর ইনফারেন্সের জন্য সুইটেবল হবে লজিক্যালি, এবং যেটা কোনো রকমের ডাউট ক্রিয়েট করবে না, যেটা একটা কংক্রিট কনসেপ্ট বা একটা কংক্রিট সিদ্ধান্তের জায়গা সৃষ্টি করতে সাহায্য করবে। এই সম্পর্কে আমার একটা সদর্থক দৃষ্টিকোণ বা একটা সদর্থক একটা নলেজ বা ধারণার দরকার রয়েছে। সে নলেজ বা ধারণা আমি কোথা থেকে পাবো? থ্রু এফেক্টিভ রিভিউয়ের মাধ্যমে ভ্যালুয়েবল কনসেপ্ট বা নলেজগুলো আমি গ্যাদার করতে পারবো। সেটার জন্য আমাকে রিভিউয়ের দরকার রয়েছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের অ্যাপ্রোচ সেট করার ক্ষেত্রে বা ঠিক করার ক্ষেত্রে। এরপরে যে বিষয়টি রয়েছে, টু ডিফাইন দ্য অ্যাপ্রোচ অফ স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস টু এনশিওর দ্য অ্যাপ্রোপ্রিয়েট ইনফ্লুয়েন্স থ্রু স্টাডি। আমরা রিসার্চের মূল একটা উদ্দেশ্য রয়েছে যে যখন আমরা কোনো একটা স্টাডি কমপ্লিট করব, স্টাডি কমপ্লিট করার পরে তাহলে যেটা বলছিলাম যে প্রত্যেকটি স্টাডির ক্ষেত্রে সেটা হচ্ছে যে আমাকে তার যা কন্ট্রিবিউশন রয়েছে, তার ইনফ্লুয়েন্স রয়েছে, সেই ইনফ্লুয়েন্সটা কিন্তু আমাকে ঠিক করতে হয়। অর্থাৎ বলতে গেলে যে আমি এমন একটা কাজ করতে চাই, আমি এমন একটা কাজ করব যে কাজের মধ্য দিয়ে যেন একটা ভ্যালুয়েবল ইনফ্লুয়েন্স বা কন্ট্রিবিউশন ক্রিয়েট হয়। তাহলে ভ্যালুয়েবল ইনফ্লুয়েন্স বা কন্ট্রিবিউশন ক্রিয়েট করার ক্ষেত্রে আমি কী ধরনের স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের অ্যাপ্রোচ ফলো করব ইন দ্য কেস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি। কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে আমার কী ধরনের টেকনিক বা অ্যাপ্রোচ আমাকে ফলো করা দরকার, সেটা কিন্তু আমাকে কী করতে হবে, সেটা কিন্তু আমাকে এই থ্রু রিভিউয়ের মাধ্যমে সেটা সম্পর্কে সিদ্ধান্ত নিতে হবে। তাহলে রিভিউ আমাকে বলে দেবে যে আমি কিভাবে রিসার্চের কন্ট্রিবিউশনটাকে এনশিওর করতে পারবো, কিভাবে আমি আমার রিসার্চের একটা ভ্যালুয়েবল ফাইন্ডিংস ক্রিয়েট করতে পারবো ইন দ্য কেস অফ কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজি। কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে আমি কিভাবে ভ্যালু ক্রিয়েট করতে পারবো, ইনফ্লুয়েন্স ক্রিয়েট করতে পারবো বা কন্ট্রিবিউশন ক্রিয়েট করতে পারবো, যে কন্ট্রিবিউশন বা যে ভ্যালু বা যে ডিরেকশানসগুলো মূলত যেটা আমাদের সাহায্য করবে সেটা হচ্ছে সোসাইটিকে বিভিন্নভাবে বেনিফিটেড বা বিভিন্নভাবে উপকৃত হতে কিন্তু সাহায্য করবে। আর সবার শেষে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্রোচ অ্যাজ পার দ্য রিসার্চ অবজেক্টিভ। রিসার্চ অবজেক্টিভসের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের মেইনলি কী করতে হবে, অ্যানালাইসিসের অ্যাপ্রোচ আমাদেরকে সেট করতে হবে। তাহলে রিসার্চ অবজেক্টিভগুলোকে ভালো করে আমাদেরকে বোঝার সময় কিন্তু আমাদের দেখে নিতে হবে যে কোন রিসার্চ অবজেক্টিভসের সাথে কোন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের একটা টেকনিক্যাল আর সিগনিফিক্যান্ট কানেক্টিভিটি রয়েছে, একটা সিগনিফিক্যান্ট একটা সংযুক্তি বা সমন্বয় সাধনের একটা জায়গা রয়েছে, সেটা কিন্তু আমাকে দেখে নিতে হবে বা সেটা কিন্তু আমাকে নির্ধারণ করতে হবে।
সেটা নির্ধারণ করার ক্ষেত্রে কিন্তু আবার উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজনীয়তা রয়েছে বা প্রাসঙ্গিকতা রয়েছে। সেই সিদ্ধান্তটা কিন্তু আমাকে এই থ্রু রিভিউয়ের মাধ্যমে কিন্তু আমি নিতে পারবো, বা থ্রু রিভিউয়ের মাধ্যমে আমরা কিন্তু সেই সিদ্ধান্তে পৌঁছাতে পারবো যে কোন উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথোডোলজির ক্ষেত্রে, কোন স্টাডির ক্ষেত্রে আমি কোন ধরনের মেকানিজম বা কোন প্রসেস বা সিস্টেম আমি ফলো করবো, সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে আমাকে সাহায্য করবে। যাই হোক, যদি কোনো রকমের যদি আপনারা পরবর্তীতে কোনো রকমের এই ধরনের কোয়ান্টিটেটিভ অ্যাপ্রোচে অ্যানালাইসিস কন্ডাক্ট করতে চান, সেক্ষেত্রে আপনারা এই দিকগুলোকে অবশ্যই মাথায় রাখবেন, কারণ এইগুলো সম্পর্কে উপযুক্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে সম্পূর্ণভাবে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রিভিউ প্রক্রিয়ার উপর কিন্তু আপনাকে নির্ভর করতে হবে। যাই হোক, আপনারা টেকনিক্যালি এই রিভিউগুলি করবেন এই আশা রাখছি, এই কনসেপ্টগুলোকে কাজে লাগাবেন। এইটি শুধুমাত্র ভিডিও নয়, এই কনসেপ্টগুলো হচ্ছে রিসার্চ এনরিচমেন্টের জন্য বা এই নলেজগুলি রিসার্চ এনরিচমেন্টের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আপনারা এনরিচ করবেন, এনরিচ রিসার্চ সোসাইটিকে প্রোভাইড করবেন, এই আশা রেখে আজকে আমাদের এই আলোচনা সমাপ্ত করছি। সকলকে ধন্যবাদ।